প্রিয় দর্শক, ডক্টর ইউনূস সরকারের উপদেষ্টাদের, বিশেষ করে ছাত্র প্রতিনিধি হিসেবে যারা ইউনূস সরকারের ক্যাবিনেটে রয়েছেন, তারা নিশ্চিতভাবে সব ধরনের জবাবদিহিতার ঊর্ধ্বে। কোনো ধরনের বিতর্কের জায়গা থেকে কোনো ধরনের প্রশ্ন বা কৈফিয়তের ধার তারা ধারেন না। কেউ কৈফিয়ত চাওয়ার সাহসও সম্ভবত রাখেন না। রোববার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সরকারের যুব ও ক্রীড়া এবং স্থানীয় সরকার বিষয়ক উপদেষ্টার ব্যক্তিগত লাগেজ থেকে যে গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিন উদ্ধার করা হলো, তাকে কেউ কোনো ধরনের কোনো প্রশ্ন করতে পারেননি, কোনো ধরনের জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়নি। বিষয়টি হচ্ছে, রোববার তিনি টার্কিশের উদ্দেশ্যে মরক্কোগামী একটি ফ্লাইট ছিল, সেই ফ্লাইটে তার টার্কিশে যাওয়ার কথা। যখন তিনি বিমানবন্দরে পৌঁছলেন, তখন তার লাগেজটি যখন বন্দরের স্ক্যানিং মেশিনে দেওয়া হয়, তখন নিরাপত্তা কর্মীদের চোখে পড়ে। তাদের সন্দেহ হয় ব্যাগের মধ্যে বড়সড় একটা ধাতব পদার্থ রয়েছে। তখন তারা বিনয়ের সঙ্গে ব্যাগটি লাগেজটি ভালো করে চেক করতে চায়, দেখতে চান। তো আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নীরব ভূমিকা পালন করেন, অথবা তাদেরকে অনুমতি দেন, না দিয়ে তো উপায় নেই। তখন লাগেজটি খুব ভালো করে চেকিংয়ের পর ম্যানুয়ালি তারা সেখান থেকে গুলিভর্তি অস্ত্রের একটি ম্যাগাজিন উদ্ধার করেন। তারা তো কিংকর্তব্য বিমূঢ় হয়ে পড়লেন। ডাকা হলো ঊর্ধ্বতন কর্মকর্তাদের, তারা ছুটে এলে কি হবে? কিছুই না। হঠাৎ করে একজন সম্ভবত সচিব পদমর্যাদার এক ব্যক্তি সেখানে উপস্থিত হলেন, সব কিছু তড়িঘড়ি করে নিজের নিয়ন্ত্রণে নিলেন এবং ওই গুলিভর্তি অস্ত্রের ম্যাগাজিনটিও তিনি নিজের জিম্মায় নিলেন, নিজের হেফাজতে নিলেন। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বীর দর্পে বিমানে উঠে পড়লেন, আর ওই সচিব পদমর্যাদার ব্যক্তিও বিমানবন্দর ছেড়ে চলে এলেন। এই ঘটনায় তাকে কেউ কোনো ধরনের প্রশ্নও করেনি, জিজ্ঞাসাবাদের কোনো প্রয়োজনীয়তা অনুভব করেনি, অথবা প্রয়োজনীয়তা অনুভব করলেও সেই সাহস তাদের ছিল না জিজ্ঞাসাবাদের। যদিও আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার পক্ষ থেকে একটি অজুহাত দাঁড় করানো হয়। কী অজুহাত? যে আমি ব্যস্ততার কারণে আমার ব্যাগ থেকে এই ম্যাগাজিনটি সরাতে ভুলে গিয়েছিলাম। বিমানবন্দর এলাকায় একজন মন্ত্রী পদমর্যাদার ব্যক্তির লাগেজে এই ধরনের গুলিভর্তি ম্যাগাজিন পাওয়া যাবে, সেটা আমরা খুব স্বাভাবিকভাবে নিয়ে নেব। আর সরাতে মনে ছিল না, আচ্ছা ধরে নিলাম সরাতে মনে ছিল না, ঠিক আছে, ভুল হতেই পারে। আমরা ধরে নিলাম যে এটি বৈধ অস্ত্র, ধরে নিলাম, কিন্তু তার তো একাধিক নিরাপত্তা কর্মী রয়েছে, অস্ত্রধারী নিরাপত্তা কর্মী রয়েছে, নিয়োগ দেওয়া থাকে মন্ত্রীদের জন্য, তাদের নিরাপত্তার জন্য। তাকে কেন ব্যক্তিগত অস্ত্র নিজের রাখতে হবে? কি কারণে? অনেক বড় প্রশ্ন। এবং এ বিষয়ে সিভিল অ্যাভিয়েশন কর্তৃপক্ষ বা বিমানবন্দরের নিরাপত্তা বিভাগ কোনো ধরনের আনুষ্ঠানিক কোনো মন্তব্য করেনি, এমনকি স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের পক্ষ থেকেও কোনো বিবৃতি দেওয়া হয়নি। কি বিবৃতি দিবে? এর আগে যত সরকারের মন্ত্রীরা ছিল বা আমরা দেখেছি, তারা কি কখন নিজের পকেটে অস্ত্র রাখতেন, নিজের লাগেজে অস্ত্র রাখতেন? নিরাপত্তা কর্মীরাই তো নিয়োজিত থাকেন তাদেরকে যে কোনো দুর্ঘটনা থেকে রক্ষা করার জন্য। আমাদের মনে রাখা দরকার, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া এর আগে কিন্তু নিজের মুখে একটি টেলিভিশন চ্যানেলকে বলেছিলেন সাক্ষাৎকারে, 5 আগস্ট শেখ হাসিনা সরকার যদি পতন না ঘটতো, শেখ হাসিনা যদি দেশ ছেড়ে চলে না যেতেন, তাহলে তাদের প্রস্তুতি ছিল সশস্ত্র বিপ্লবের। অস্ত্রের মজুদ ছাড়া তো সশস্ত্র বিপ্লবের বিষয়টি মাথাতেই আনা যায় না। সেই অস্ত্রগুলো কোথায়? যদি আমি আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার নিজের বক্তব্যের কথা বলছি, তাহলে তারা প্রস্তুতি ছিল তো তাদের, তাহলে সেই অস্ত্রগুলো কোথায়? এবং পুলিশের যে অস্ত্রগুলো লুট হলো, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কি একটা অস্ত্র উদ্ধার করতে পেরেছে? সব বাদ দিলাম। এই আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া তিনি তো কম বিতর্কে জন্ম দেননি এই 10 মাসে। এর আগে তিনি হেলিকপ্টার ছাড়া চলতেই পারেন না, তার নাম তো হয়ে গেল হেলিকপ্টার উপদেষ্টা। উত্তরবঙ্গের একটি জেলায় কয়েকটি উপজেলা পাশাপাশি, সেই উপজেলাগুলো সফর করতে গিয়ে তিনি অসংখ্যবার হেলিকপ্টার ব্যবহার করেছেন। তার বক্তব্য অনুযায়ী তিনি 6 বার হেলিকপ্টার ব্যবহার করেছেন। এক উপজেলা থেকে আরেক উপজেলার দূরত্ব মাত্র 9 কিলোমিটার। সেই 9 কিলোমিটার যাওয়ার জন্য তাকে হেলিকপ্টার ব্যবহার করতে হয়। যদিও তিনি ব্যাখ্যা দিয়েছেন তিনি মাত্র 6 বার ব্যবহার করেছেন হেলিকপ্টার। একটা উপজেলা থেকে আরেকটা উপজেলা যেতে 6 বারই ধরে নিলাম হেলিকপ্টার ব্যবহার করতে হবে। কি আশ্চর্য! এবং আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যক্তিগত যিনি কর্মকর্তা, তার পিএ মোয়াজ্জেমকে নিয়ে কথা উঠলো, ওই সেগুলোকে সব ধাপ চাপা পড়ে গেল। কী সব তদন্ত কমিটি গঠন করা হলো, কয়েকশো কোটি টাকা তিনি সরিয়েছেন দুর্নীতির মাধ্যমে।
সব কিছু শেষ, মানুষ ভুলে গেছে। মজার বিষয় হচ্ছে কি, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাগ থেকে যে গুলিভর্তি ম্যাগাজিন উদ্ধার করা হয়েছে, সেই তথ্যটি, সেই সংবাদটি দেশের বিভিন্ন গণমাধ্যমে অনলাইন ভার্সনে আপলোড করা হয়েছিল, নিউজ এসেছিল। পরবর্তী দেখলাম তার অনেকগুলো গণমাধ্যমই সেই নিউজটি সরিয়ে নিয়েছে। কেন, কিসের ভয়ে, কার চাপে জানি না আমরা। আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার বাবা ঠিকাদারি লাইসেন্স করেছে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের, সেটি নিয়েও নানান ধরনের কথা হলো এবং পরবর্তীতে তিনি দুঃখ প্রকাশ করেছেন। একের পর এক অসংখ্য এই ধরনের ঘটনা ঘটে যাচ্ছে, কোনো ধরনের জবাবদিহিতা নেই। সাংবাদিকরা যখন সাহস করে 2-1 জন প্রশ্ন করেন, হয়তো কিছু একটা বলার চেষ্টা করেন, আবার অনেক সাংবাদিকের তো প্রশ্ন করতে গেলে চাকরিও থাকে না। এদিকে আমাদের নতুন বাংলাদেশ দিবস বাতিল করা হয়েছে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের অনেক শখ ছিল, স্বপ্ন ছিল যে এরকম একটি দিবস ঘোষণা করা হবে, যে নতুন বাংলাদেশের জনক সম্ভবত তিনি হবেন, তাকে ঘোষণা করা হবে। কিন্তু তার নিয়োগকৃত ছাত্ররা তার বক্তব্য অনুযায়ী যখন প্রচণ্ড প্রতিবাদ করলো, তখন বাধ্য হয়ে সরকারকে সেখান থেকে পিছু হটতে হলো। কি একটা অসাধারণ বিষয়, প্রজ্ঞাপন জারি করা হলো 8 আগস্ট নতুন বাংলাদেশ দিবস। এমন এক বাংলাদেশ আমরা নতুন পেয়েছি যেখানে মকতন্ত্র ছাড়া আর কিছুই নতুন কিছু আসেনি, এটি মানুষের অভিযোগ। এবং এই ছাত্র উপদেষ্টা চাইলে তো ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে ফেলতে পারে, প্রমাণিত সত্য। তিনি সহজে এই ছাত্র উপদেষ্টাদের বিরুদ্ধে কিছু বলেন না। যেই এক্সাম্পলটি আমাদের সামনে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ক্ষেত্রে স্থাপিত হলো, যে দৃষ্টান্তটি, সেক্ষেত্রেও নিশ্চয়ই সরকারের তেমন কোনো বক্তব্য থাকবে না। বলছিলাম, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া যে বৈধ লাইসেন্সকৃত অস্ত্রের কথা বলেছেন, সেই অস্ত্র বাংলাদেশ সরকারের কাছ থেকে সেই লাইসেন্স পাওয়ার তার যোগ্যতা আছে কিনা, লাইসেন্স পাওয়ার ক্ষেত্রে যে শর্ত আছে সেই শর্তগুলো তিনি পূরণ করেছেন কিনা। এই ব্যাপারে আল জাজিরা সাংবাদিক জুলকারনাইন সাহেব একটি ফেসবুকে পোস্ট করেছেন, পরপর 2-3টা তিনি পোস্ট করেছেন। প্রথম পোস্টে তিনি গণমাধ্যমকে প্রেশার ক্রিয়েট করে তার বিরুদ্ধে যে সংবাদ সেগুলো ফেলে দেওয়ার অভিযোগ করেছেন, এবং পরের পোস্টে তিনি প্রশ্ন করেছেন যে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার লাইসেন্স পাওয়ার যোগ্যতা রয়েছে কিনা। সেখানেই তিনি বলছেন যে, তার পোস্ট আপনারা দেখে নিতে পারেন, সেখানেই তিনি বলছেন যে ব্যক্তিগত আগ্নেয়াস্ত্র লাইসেন্সের পেতে হলে আবেদনকারীকে অবশ্যই কিছু নিয়ম এবং শর্ত পূরণ করতে হয়। সেই শর্তের মধ্যে অন্যতম হচ্ছে তার বয়স 30 বছর হতে হয়, এবং যে করের কথা বললাম, কর সহ অনেকগুলো ব্যাপার সামনে আসতে হয়। সেগুলো যেমন বলেছেন, তেমনি শেষ পর্যন্ত বলেছেন যে বুঝলাম আপনি যে কোনোভাবে লাইসেন্স নিয়েছেন, কিন্তু প্রশ্ন হচ্ছে অস্ত্র কেনার টাকা কোথায় পেলেন আপনি। প্রশ্ন করা হচ্ছে যে মন্ত্রী পদমর্যাদা হবার কারণে আয়কর ক্লজ থেকে রেহাই যদি পেয়ে যান আপনি, তাহলে অস্ত্র কেনার টাকা কোথায় পাইলেন, কোথায় হইতে অস্ত্র কিনলেন, সেসবও একটু জানালে ভালো হয়। অর্থাৎ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়াকে তিনি বলেছেন সেই ব্যাপারগুলো স্পষ্ট যদি করা হয়, তাহলে ব্যাপারটা জনগণের কাছে একেবারে খোলাসা হয়। এখন চলুন মূল যে আলোচনা, সেটা হচ্ছে যে অস্ত্রের লাইসেন্স পেতে হলে কি কি ক্রাইটেরিয়া মেনটেন করতে হয়। সেখানে সরকারের যে বিধি, সেই বিধির কাগজটা আপনারা দেখে নিতে পারেন স্ক্রিনশটে। সেখানে পরিষ্কারভাবে বলা হচ্ছে, আগ্নেয়াস্ত্র লাইসেন্স প্রাপ্তির জন্য আবেদনকারীকে বাংলাদেশের নাগরিক হতে হবে, এটা প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত হচ্ছে শারীরিক ও মানসিকভাবে সমর্থ 30 থেকে 70 বছর বয়সের কোনো উপযুক্ত যোগ্য ব্যক্তিকে তার আবেদনের পরিপ্রেক্ষিতে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া যাবে। অর্থাৎ বয়স কমপক্ষে 30 হতে হবে, সর্বোচ্চ 70 হতে হবে, 70-এর পরে পাবে না এমনটা বলা হচ্ছে। আবেদনকারীকে ব্যক্তি শ্রেণীর আয়করদাতা হতে হবে, অর্থাৎ তাকে নিয়মিত আয়কর দিতে হবে। আবেদনকারী কর্তৃক আবেদনের পূর্ববর্তী 3 বছরে ধারাবাহিকভাবে পিস্তল, রিভলভার, রাইফেল এর ক্ষেত্রে ন্যূনতম 3 লক্ষ টাকা এবং শর্টগানের ক্ষেত্রে ন্যূনতম 1 লক্ষ টাকা আয়কর দিতে হবে। সেই প্রমাণ, আবেদনকারী কর্তৃপক্ষ পরিশোধিত আয়করের প্রমাণ উল্লেখ সহ এনবিআরের যে সার্টিফিকেট, সেই সার্টিফিকেট দাখিল করতে হবে। অর্থাৎ যখন আবেদন করছেন তার আগের 3 বছরে তিনি পিস্তলের লাইসেন্স যদি নেন, তাহলে 3 লক্ষ টাকা করে কর দিয়েছেন, আয়কর দিয়েছেন, ইনকাম না। ইনকামের যে কর, সেই কর 3 লক্ষ টাকা মিনিমাম সেটা দিয়েছেন, সেটার প্রমাণপত্র দিতে হবে। প্রবাসী ক্ষেত্রে, বাংলাদেশি দ্বৈত নাগরিকের ক্ষেত্রে আরও কিছু ক্লজ রয়েছে, যে দ্বৈত নাগরিকের, আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার ব্যাপারে যেহেতু দ্বৈত নাগরিকত্ব কিংবা প্রবাসীর টার্ম নেই, সুতরাং সেটা আলোচনা করে লাভ নেই। সর্বোচ্চ লাইসেন্স এবং আগ্নেয়াস্ত্রের সংখ্যা, সেখানেও বলা হয়েছে যে পিস্তল, রিভলভার, শর্টগান, এনপিবি রাইফেল অস্ত্রের ক্ষেত্রে একজন ব্যক্তি সর্বোচ্চ 2টি অস্ত্রের লাইসেন্স পাবে, এর বেশি লাইসেন্স পাবে না। এই ব্যাপারটা স্পষ্ট করা হচ্ছে। এখন আসেন ব্যাপারগুলো স্পষ্ট হয়। সেটা হচ্ছে যে প্রথম ক্রাইটেরিয়া, তার বয়স 30 হতে হবে। উইকিপিডিয়া বলছে
উইকিপিডিয়ার আপনারা কয়েকটা স্ক্রিনশট, উইকিপিডিয়া যেখানে তার বায়োগ্রাফি রয়েছে সেখানে তার ডিটেল, তিনি যে উপদেষ্টা সহ তার ডিটেল রয়েছে, সেই ডিটেলে পার্সোনাল ডিটেলে যেটা আছে সেটা হচ্ছে আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া। আপনারা স্পেসিফিক সেটা দেখে নিতে পারেন। অনেক কথা রয়েছে, স্পেসিফিক প্রসঙ্গে আসি। তার জন্ম হচ্ছে 14 জুলাই 1998, 1998, মুরাদনগর, চিটাগাং ডিভিশন, বাংলাদেশ। এডুকেশন ঢাকা ইউনিভার্সিটি, ইউনিভার্সিটি অফ ঢাকা, আদমজি ক্যান্টনমেন্ট কলেজ, নর্থ সাউথ ইউনিভার্সিটি। তার অকুপেশন অ্যাডভাইজার, সোশ্যাল অ্যাক্টিভিস্ট, প্রফেশন স্টুডেন্ট অ্যাক্টিভিস্ট, হিউম্যান রাইটস অ্যাক্টিভিস্ট, এগুলো লেখা আছে। অর্থাৎ তার জন্ম 14 জুলাই 1998 সালে। উইকিপিডিয়ার তথ্য মতে, উইকিপিডিয়াতে সার্টিফিকেটের বয়সই নিশ্চয়ই দেয়া আছে। এখন উইকিপিডিয়ার তথ্য মতে তার বয়স কত? তার বয়স এখনও 27 পূর্ণ হয়নি। 27 পূর্ণ যদি না হয় তাহলে আরও যতদিন আগে তিনি লাইসেন্স নিয়েছেন অস্ত্রের, ধরে নেওয়া যাক যে আরও যদি 6 মাস কিংবা 10 মাস আগে তিনি লাইসেন্স নিয়ে থাকেন, তাহলে তার বয়স তখন ছিল 26 বছর। 26 বছর বয়সে তিনি কিভাবে লাইসেন্স পেলেন? এটা কোনোভাবেই পাওয়ার কথা নয়, এটা ক্রাইটেরিয়ার মধ্যে পড়ে না। তার মানে হচ্ছে যে তিনি যদি অস্ত্রের লাইসেন্স নিয়ে থাকেন তাহলে সরকারের নিয়ম ভঙ্গ করে, জুলাই বিপ্লবের ক্রেডিট দিয়ে প্রভাবিত করে, নিয়মের ব্যত্যয় ঘটিয়ে এবং উপদেষ্টার পদ ব্যবহার করে তিনি এটা নিয়েছেন। তাহলে কোনটা করেছেন, কোনটা সত্য? সত্য যদি হয় তার কথা যে তার কাছে লাইসেন্স ধারী অস্ত্র, লাইসেন্স করা অস্ত্র রয়েছে, মানে অস্ত্রের লাইসেন্স রয়েছে, তাহলে তাকে 30 বছর বয়সী হতে হবে এবং কর দেওয়ার ক্ষেত্রে, সেক্ষেত্রে তার আয়কর রিটার্ন যেহেতু এখানে দেখার কিংবা প্রমাণ দেওয়ার অপশন নেই, তবে তিনি সদ্য ছাত্রত্ব শেষ করেছেন। সেই সদ্য ছাত্রত্ব শেষ করা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া নিজের নামে 2024 সালের আগের যে 3 বছর, অর্থাৎ 21, 22, 23 কিংবা 22, 23, 24, এই 3 বছর 3 লক্ষ টাকার অধিক, মিনিমাম 3 লক্ষ টাকা কর দিয়েছেন। এই সার্টিফিকেট কি তিনি জমা দিতে পেরেছেন? সেটাও একটা বড় প্রশ্ন। কারণ আসিফ মাহমুদ সজীব ভুঁইয়া বিভিন্ন সময় এই ছাত্র উপদেষ্টা এবং দর্শক, সম্পূর্ণ ভিডিওটি দেখলেন, আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন। এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন। ধন্যবাদ।